তো ঠিক আছে, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো গত সপ্তাহে মামুন স্যার ক্লাস নিয়েছিলেন হায়ার ম্যাথের। আজ আমি নিব। এর পরের মঙ্গলবারে আবার উনি নিবেন, তারপরের মঙ্গলবারে আবার আমি নিব। এইরকম করে একদিন পর পর আমি ক্লাস নেব, উনি ক্লাস নিবেন। তো উনি তোমাদের ম্যাট্রিক্স ধরছেন আর আমি তোমাদের কি ত্রিকোণমিতি ধরেছি। আসলে ত্রিকোণমিতি কিন্তু খুবই বিরক্তিকর একটা পাঠ, যেটার মধ্যে কোনো আপাতত আনন্দ খুঁজে পাওয়া যাবে না, কিন্তু তারপরেও আমাদের করতে হবে, কেননা ক্যালকুলাস করতে ত্রিকোণমিতি লাগে। ওই জন্য তো ঠিক আছে। আমি আসলে গতদিন তোমাদের এই কোঅর্ডিনেট পরিবর্তন মানে চতুর্ভাগ পরিবর্তনের মাধ্যমে বড় কোণগুলোকে ভেঙে ছোট কোণে রূপান্তর করা, এই ব্যাপারটা আমি শিখাইছিলাম। তো আজকে সেটা আমরা প্রয়োগ দেখাবো, যে আসলে সেই প্রয়োগে কিভাবে কি ক্যালকুলেশন করা যায়, সেটা আমরা আজকে ব্যবহার দেখাবো। তবে সেই অঙ্কগুলোই মূলত আমাদের ত্রিকোণমিতির 7 এতে বিদ্যমান আছে। আমি বইটা অক্ষরপত্র দেখে করা দিছি। তো ঠিক আছে, দেখো প্রথমেই আমি 1-এর 2 নাম্বার করা দিছিলাম, এই কট অফ -15 75 ডিগ্রি। এইটাকে আমরা এইটার মান বের করব। তো সবাই একটু মিউট করে দাও, আমাদের একটা অপরের কথা শোনা যাচ্ছে। তো দেখো এই রাশিটার বা এই ত্রিকোণমিতিক অনুপাতের দেখো এটার মান বের করতে হবে। তাহলে এটার মান বের করার জন্য কতগুলো প্রসেস আমাদের ছিল। তো আমি তোমাদের প্রথমেই এই cos অফ -θ সমান কি লিখছিলাম বলছিলাম, শুধু cos θ। অনুরূপ ভাবে cot অফ -θ সমান কি বলছিলাম, cot θ। ঠিক আছে, তাহলে আমরা সেটাকে আগে এরকম কনভার্ট করে নিব, যে cot অফ -θ মানে cot θ। ঠিক আছে, এটা তো এরপরে এই যে এখানে যে কোণ হবে, এই কোণটাকে তোমরা 90 দ্বারা ভাগ করবে। কত দ্বারা ভাগ করবে? 90 দ্বারা ভাগ করবে। কেউ একজন বলো তো দেখি, 90 দ্বারা ভাগ করলে মানে সংখ্যাটা কত আসে, ভাগফল কত হয়? 17.5। তো ঠিক আছে, 17 পয়েন্ট এই সামথিং। তার মানে আমাদের উদ্দেশ্য কিন্তু এখানে একটা উদ্দেশ্য আছে, সেটা হলো যে n ইনটু 95 ডিগ্রি, সরি 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এইরকম আকার ধারণ করানো। তো এই 17 ডিগ্রি, তো 17 গুণন 90 ডিগ্রি কত হয়? 1530 ডিগ্রি মাইনাস 1700 না মাইনাস 1575 ডিগ্রি। তো বাদ দিলে দেখো 45 ডিগ্রি থাকে। আমি যে যে ব্যাপারটা তোমাদের দেখাতে চাচ্ছিলাম, এখানে একটু দেখাই। এখন এখানে একটু আইডিয়া করে নিলাম আমরা, যে 1575 ডিগ্রিকে সবসময় 90 দ্বারা ভাগ করব। ভাগ দেওয়ার পরে এখানে 17 পয়েন্ট সামথিং আসছে। তাহলে 17 গুণিতক এই 90, তাহলে কত আসতেছে? 1500। এই কত আসবে তোমার? 17 গুণিতক 90, এই 1530। আরো কত হলে 75 ডিগ্রি হবে? 1575 হবে, এই 45 ডিগ্রি হবে। তাহলে 1575 ডিগ্রি হবে। তো সেই ক্ষেত্রে দেখো মাইনাস কট এই 17 গুণিতক 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। ঠিক আছে, দেখো তো দেখি সে আমাদের এই n ইনটু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এরকম আকার ধারণ করাতে পারছি। এরকম আকার ধারণ করানোর পরে আমরা ঠিক এখানে সিদ্ধান্ত নিতে পারবো যে এই 90 ডিগ্রির সাথে যে পূর্ণ সংখ্যাটা থাকবে, সেই পূর্ণ সংখ্যাটা আসলে জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। যদি জোড় সংখ্যা হয় তো কোনো পরিবর্তন হবে না, আর যদি বিজোড় হয়
তাহলে এই ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে। তার মানে এই 90 ডিগ্রির সাথে 17 আছে, 17 বিজোড় সংখ্যা, তাহলে এই কট পরিবর্তন হয়ে কি হবে, কট পরিবর্তন হয়ে আসলে ট্যান হবে। তাহলে ঠিক আছে, আমরা এখানে ট্যান লিখলাম। এরপরে আমাদের এটা কোন চতুর্ভাগে পড়বে, এটা ঠিক কোন চতুর্ভাগে পড়বে সেটার জন্য একটা ছোট বিষয় ছিল। এই 17কে আমরা 4 দ্বারা ভাগ করব, ঠিক আছে। যেহেতু 4 মানে 4টা 90 ডিগ্রিতে প্রথম চতুর্ভাগে হয়, এই জন্য আমরা 4 দ্বারা ভাগ করব। তো 4 দ্বারা ভাগ করলে কত হয়, 16 দশমিক মানে 4 পয়েন্ট সামথিং, ঠিক আছে। তার মানে এখানে দেখো এখানে কিন্তু 4 বার ঘুরবে, যে এই একে আসলো 4টা 90 ডিগ্রি, এরকম করে 4 বার ঘুরলো, ঘুরে আবার সেই প্রথম চতুর্ভাগেই আসলো, ঠিক আছে। অথবা তোমার যদি এই ধৈর্যটা না থাকে, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, 17 বার 90 ডিগ্রি আমরা ঘুরবো এখান থেকে, এই 1 2 3 4 এই 5 6 এরকম করে ঘুরবো। কিন্তু সেই ঘুরতে ঘুরতে তো আসলে আমাদের অনেক সময়ের প্রয়োজন, অনেক সময়ের প্রয়োজন। এই জন্য আমরা কি করব, এই দেখো 17কে 4 দ্বারা ভাগ করব, তাহলে 4.25 হলো। 4.25 মানে এটাকে আমরা একটা সূক্ষ্মকোণ ধরতেছি, সূক্ষ্মকোণের অংশ বিশেষ। তো এটা তাহলে কোন চতুর্ভাগে গিয়ে পড়বে, এটা কিন্তু তাহলে প্রথম চতুর্ভাগে গিয়ে পড়বে। তো দেখো এটা তাহলে 45 ডিগ্রি হলো, আর এটা এই কট প্রথম চতুর্ভাগে গেল। তো প্রথম চতুর্ভাগে যদি যায়, তাহলে এটার মান আসলে কি হবে, ধনাত্মক হবে। তার মানে সামনে একটা প্লাস চিহ্ন দিতে হবে, যেহেতু প্লাস দেওয়ার দরকার নেই, আগে থেকে ম্যানেজ ছিল। অতএব tan 45 ডিগ্রির মান কত, 1। তো এটার অ্যানসার আসলে কত হবে, এই 1। তো দেখো তো দেখি এই ব্যাপারটা কি তোমরা মোটামুটি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তো এই টাইপের কিছু অঙ্ক আছে, এইগুলা পরীক্ষায় আসে এমসিকিউ হিসাবে। এই অঙ্কগুলো আসলে তোমরা 19 করে আসছো, এটাও ঠিক মান নির্ণয় করো। দেখো এই 10 17 পাই ডিভাইডেড 4, এই cos of -11 পাই ডিভাইডেড 4, এই sec of -34 পাই ডিভাইডেড 3, এই cosec of 25 পাই ডিভাইডেড 6, ঠিক আছে। এটা আছে, এই রাশিটার ঠিক মান বের করতে হবে। তো আমরা একটু খেয়াল করব, রাশি তুলতে যেন আমাদের কারোর কোনো ভুল না হয়। tan 17 pi divided 4 cos of -11 pi divided 4 plus sec of -34 pi divided 3 cosec of 25 pi divided 6, এটা। তো সেই ক্ষেত্রে এটাকে একটু আমরা সাজায় লিখবো, যে এই tan 17 pi divided 4 cos of minus theta সমান শুধু cos theta লেখা যায়, তার মানে ওই মাইনাস দেওয়া যে কথা, না দেওয়া কিন্তু একই কথা। তো তারপরে sec of minus theta মানে শুধু sec theta, এই 30 এইটা। এই cosec 25 pi ডিভাইডেড কত আসছে, 6 আসছে। তো ঠিক আছে, দেখো এটা আসছে। তো এটার এখন আমরা ছোট করব কিভাবে, এই পাই মানে কিন্তু 180 ডিগ্রি। আমরা যদি কেউ মনে করি, বা আমরা যদি কেউ চিন্তা করি যে এই পাই এর মান 180, এর সাথে আমরা 17 গুণ দিব, তারপরে 4 দ্বারা ভাগ দিব, ওইভাবেও কিন্তু করা যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা তো আসলে ওইভাবে করতে চাচ্ছি না। তো আমরা যদি ওইভাবে না করতে চাই, তাহলে দেখো একটা এখানে শর্ট টেকনিকে করার উপায় আছে। সেটা হলো যে এই ভগ্ন অংশের লব আর হর দেখি, ঠিক আছে, লব আর এই হর, এইটা লব আর এটা হর। তো এখানে দেখো লব বড় না হর বড়, লবে দেখো 17 আছে, আর হরে আছে কত, 4, ঠিক আছে। তার মানে লব বড় আর হর হলো ছোট। এই ছোট বড় থেকে আমরা একটা জিনিস সিদ্ধান্ত নেব, যদি হর বড় হয় সেই ক্ষেত্রে হরকে আমরা 2 দ্বারা ভাগ করব, আর যদি লব বড় হয় তো সেই ক্ষেত্রে আমরা 2 দ্বারা ভাগ করব না।
না করে আমাদের উদ্দেশ্য কিন্তু এইটা n ইনটু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা, ঠিক আছে? এই পাই বাই 2 তো 90 ডিগ্রি, তাহলে n ইনটু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। আমাদের উদ্দেশ্য হচ্ছে এইরকম কনভার্ট করা, কোণে কনভার্ট করা, তারপরে ঠিক আমরা সিদ্ধান্ত নিতে পারবো আসলে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই লবটা বড়, অতএব আমরা শুধু লব যদি বড় হয় তাহলে হরটা শুধু উপরে আমরা লিখবো, হর উপরে লিখলাম। লেখার পরে এখন আমাদের চিন্তা যে এই 4 এর সাথে কত গুণ দিলে 17 ঠিক আগের সংখ্যা হয় অথবা ঠিক পরের সংখ্যা হয়। তো 4 এর সাথে কত গুণ দিব আমরা? দেখো 4, তাহলে কিন্তু এখানে কত আসছে? 16 পাই, আর 1 পাই যোগ করলাম, তাহলে কি আসছে? 17 পাই। ঠিক আছে, আমরা যদি ঠিক এরকম করে ভাঙতে পারি খুব সহজেই আমাদের ব্যাপারগুলো ঠিক হবে। তো এইটার ক্ষেত্রে দেখো এটারও কিন্তু তাই, লব বড় আর হর ছোট, তাহলে 4 ইনটু কত দ্বারা আমরা গুণ দিব? দেখো আমরা যদি এই 11 এর আগের সংখ্যা অথবা পরের সংখ্যা, তাহলে 4 এর সাথে যদি 3 গুণ দেই তাহলে 3 4 12 হয়, 12 পাই। তাহলে 11 পাইতে হলে 11 নিতে হলে আমাদের একটা পাই বিয়োগ করতে হচ্ছে। দেখো তো দেখি এই ব্যাপারটা কি তোমরা ধরতে পারছো নাকি? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। তো এরপরে আমরা এই 34 এর ক্ষেত্রে দেখি এই sec অফ, তাহলে উপরে আমরা 3 লিখলাম, কত গুণ দিলে 34 এর আগের সংখ্যা অথবা পরের সংখ্যা হয়? দেখো 3, হ্যাঁ 3 11 33, 33 পাই প্লাস পাই ডিভাইডেড 3, এটা। এরপরে cos অফ, এটাও হর ও ছোট সংখ্যা, তাহলে 6 এর সাথে আমরা কত গুণ দিলে 25 এর আগের সংখ্যা অথবা পরের সংখ্যা হয়? দেখো 4 6 24, 24 পাই প্লাস পাই, তাহলে 25 পাই। দেখো এই লাইনটা, পরের লাইনটা একেবারে ইজি, তোমাদের আর কোনো টেনশন করতে হবে না। দেখো আমরা কিন্তু এই ব্যাপারটা সবাই বুঝি, a প্লাস b ডিভাইডেড a যদি থাকে a ডিভাইডেড a b ডিভাইডেড a আমরা লিখতে পারি, ঠিক আছে? এরকম করে কিন্তু আমরা আলাদা আলাদা করে লিখতে পারি, কিন্তু এরকম যদি হরে থাকে তাহলে কিন্তু আমরা আর আলাদা আলাদা করে লিখতে পারবো না। তো সেই ক্ষেত্রে দেখো এই 4 ইনটু 4 পাই ডিভাইডেড 4, ঠিক আছে? তাহলে এইটা এটা কাটলো, থাকলো কি 4 পাই প্লাস এই পাই ডিভাইডেড 4 ইনটু cos অফ 4 4 কাটলো 3 পাই মাইনাস পাই ডিভাইডেড 4। এরপরে 3 3 কাটলো এই 11 পাই প্লাস পাই ডিভাইডেড 3। এরপরে cos অফ 4 পাই প্লাস পাই ডিভাইডেড 6। দেখো তো দেখি খুবই সহজ হয়ে গেল না আমাদের? সেই n ইনটু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা এই আকারটা সহজেই কিন্তু চলে আসলো। ঠিক এখন আমরা সিদ্ধান্ত নিতে পারবো। দেখো এখানে আমরা যেহেতু প্রথম করতেছি এই জন্য এখানে যদি আমরা এই কাজটা করি, 4 আছে এখানে 8 দিলাম, এখানে পাই বাই 2 করলাম, ঠিক আছে? অথবা তুমি এখানেই সিদ্ধান্ত নিয়ে করতে পারো অঙ্কটা। তো আমি জাস্ট এক লাইন বেশি করতেছি যেন পরবর্তীতে তোমার সমস্যা না হয়। এই 3 পাই আছে, তাহলে ডাবল করে দাও, ডাবল করে দিয়ে পাই বাই 2 দিলাম। কেন দিলাম? কারণ পাই তো 180 ডিগ্রি, আর আমাদের করতে হবে যে 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে কি আমরা সিদ্ধান্ত নিতে পারবো। কিন্তু তুমি যদি এখানেও সিদ্ধান্ত নাও সমস্যা নাই। তো এখানে মাইনাস পাই বাই 4, এখানে সেভ অফ এই 22 পাই বাই 2 প্লাস পাই ভাগ 3। এরপরে cos অফ 8 ইনটু পাই বাই 2 প্লাস পাই বাই 6। আগে বলো তো দেখি এই শেষ লাইন পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝছো নাকি? স্যার শেষের লাইনটা আর একবার একটু বুঝিয়ে দেন। হ্যাঁ অবশ্যই। তো দেখো তোমরা তোমাদের মধ্যে যে কথা শোনা যাচ্ছে সেটা না শোনা যায়, মানে একজন আরেকজনের সাথে কথা এরকম। তো সেই ক্ষেত্রে দেখো 4 পাই আছে, আমাদের তো পাই পাই হলে তো সিদ্ধান্ত নিতে পারবো না, তবে তোমরা যখন পারবে তখন ঠিক সিদ্ধান্ত নিতে পারবে। তবে প্রথম অবস্থায় এই পাই পাইকে আমরা পাই বাই 2 বানালাম। দেখো এই 2 আর এই যদি কাটে তাহলে কিন্তু 4 পাই থাকে,
কিন্তু আমাদের তো আসলে বানাইতে হবে n ইনটু π/2। ঠিক আছে, এই জন্য আমরা এখানে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাকে ডাবল করে দেব, সব সময় ডাবল করে দিয়ে এখানে আমরা π/2 লিখবো। দেখো এখানেও তাই 3 আছে, তাহলে 6 ইনটু π/2। এখানে 11 আছে, দেখো মানে 22 ইনটু π/2। পরেরটাতে 4 ছিল, তাহলে 8 ইনটু π/2। ব্যাপারটা কি তোমরা বুঝছো? জি হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তো এতটুকু আমরা হলো, আমরা এই উপরে মিশা দিলাম। দেখো আমাদের সিদ্ধান্ত নেওয়ার পালা। আচ্ছা, অনেকের অসুবিধা হতে পারে, আমরা লাইনটা না হয় আরেকবার লিখি। ঠিক আছে, নিচের ওই লাইনটাই আমি উপরে লিখলাম। লেখার পরে দেখো 8 8 জোড় সংখ্যা, 10 10ই থাকবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো 8 আছে, তাহলে কোন চতুর্ভাগে হবে? এই ঘুরে আসো 4, আর তারপরে প্রথম চতুর্ভাগই হবে। তারপরে আরো কিছু যোগ আছে, তারপরে প্রথম চতুর্ভাগই হবে। প্রথম চতুর্ভাগে সব ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক হবে। তারপরে শুধু tan এই π/4। এটা হলো। দেখো তো দেখি এই ব্যাপারটা কি ক্লিয়ার নাকি তোমরা? এইটাকে আমরা 98 ডিগ্রি, 98 ডিগ্রি যোগ আর কিছু সামনে, তারপরে প্রথম চতুর্ভাগই হয়। আর যদি তোমরা এখানে সংক্ষিপ্তভাবে শিখতে চাও, তাহলে 8 কে তোমরা 4 দ্বারা ভাগ করো। যোগ এই সূক্ষ্মকোণের জন্য 1 যোগ আছে যেহেতু, তাহলে তোমার কত আসতেছে? এই 8 কে 4 দ্বারা ভাগ করলে 2 হয়, 2 যোগ 1 তাহলে 3। তাহলে দেখো কোন চতুর্ভাগে আছে? এই 1 যোগ 1 2 3 তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে তো tan বসে আছে, তার মানে তার মান সবসময় ধনাত্মক থাকবে। তো এইরকম ব্যাপারটা। তাহলে এটা হলো। এরপর একটা আমরা বুঝি দেখি, যে আমাদের আছে এখানে 6 ভাগ 4 দাও, তাহলে ভাগ শেষ কত আসে? তোমার 2 আসে। ঠিক আছে, আরো কিছু বিয়োগ আছে, তাহলে ওটা শূন্য দাও, তার মানে এটা হবে তোমার দ্বিতীয় চতুর্ভাগ। আবার যদি আমরা এরকম করে বুঝতে চেষ্টা করি, তাহলে 6 এই একবার আসলো, এখানে 4, তারপরে 5, এইখানে 6, আবার মাইনাস থিটা আছে, তো তাই এই এই দ্বিতীয় চতুর্ভাগই অবস্থান করবে, দ্বিতীয় চতুর্ভাগই অবস্থান করবে। আর আমরা যদি একটু সংক্ষিপ্ত করে বুঝতে চাই, তাহলে যদি কোনো কোণ সূক্ষ্মকোণ মাইনাস হয়, তার মানে মাইনাসের জন্য 0 হয়। আর যদি প্লাস হয়, আর যদি এখানে সূক্ষ্মকোণটা প্লাস হতো, তাহলে 1 হতো। ঠিক আছে, 6 কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2। ঠিক আছে, এরকম। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে cos নাই আসলে, তার মানে ওটার জন্য একটা কি দিতে হবে? সামনে মাইনাস দিতে হবে। আর 6 হলো জোড় সংখ্যা, এই জন্য তোমার cosই হবে, cos π/4। এই ব্যাপারটা। এরপরে সেকের এই ব্যাপারটা দেখো, sec 22 ডিগ্রি প্লাস থিটা, তাহলে 22 কে তুমি 4 দ্বারা ভাগ করো, তাহলে 22 কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ 2 আসে, 2 যোগ 1 তার মানে 3। তো এটা তৃতীয় চতুর্ভাগে হবে। আর যেহেতু এটা জোড় সংখ্যা, অতএব সেক পরিবর্তন হবে না, সেক সেকই থাকবে। আর তৃতীয় চতুর্ভাগে সেক নাই, এই জন্য একটা মাইনাস দিতে হলো সামনে, তাহলে সেক এই π/3। এরপরে আছে cos। ঠিক আছে, cos এর এখানে জোড় সংখ্যা, তাহলে cos cosই হলো। আর এটা তোমার কোন চতুর্ভাগে হবে? 8/4 + 1, তার মানে 2 + 1, তার মানে 3। তাহলে cos আসলে তৃতীয় চতুর্ভাগে আছে, cos তৃতীয় চতুর্ভাগে নাই, এই জন্য এর সামনে একটা মাইনাস হবে, তাহলে আগের মাইনাস আর এই মাইনাসে প্লাস হবে। তাহলে দেখো এখানকার যে মাইনাস, সেই মাইনাসটা সামনে আসবে। tan π/4 মানে tan 45 ডিগ্রির মান 1, cos 45 ডিগ্রির মান 1/√2 প্লাস sec 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান যদি হাফ হয়,
তাহলে sec 60 ডিগ্রির মান হবে 2 ইনটু cos 30 ডিগ্রির মান এই √3 ডিভাইডেড 2। তো 1 বাই -1 ভাগ √2, এই 2 কাটলো প্লাস √3। তো দেখো আমার যদি ক্যালকুলেশন ঠিক থাকে তাহলে এইটা উত্তর হবে। দেখো তো দেখি তোমরা কি ব্যাপারটা বুঝতে পারলে নাকি সবাই? স্যার তৃতীয় লাইনটা আরেকবার বুঝে দেন তো। এই লাইনটা, তাই না? হ্যাঁ স্যার। আচ্ছা, tan 45 ডিগ্রির মান 1 আর cos 45 ডিগ্রির মান হচ্ছে 1 বাই √2। জাস্ট আমি মান বসা দিলাম। sec 60 ডিগ্রির মান পাই বাই 3। তোমাদের কি মনে আছে এই পাই মানে কিন্তু 180 ডিগ্রি, ঠিক আছে? যখন পাই বাই 4 বলতেছি তখন সেটা 45 ডিগ্রি, তখন পাই বাই 3 বলতেছি তখন সেটা 60 ডিগ্রি হয়, পাই বাই 6 বলতেছি তখন এটা 30 ডিগ্রি হয়। ব্যাপারটা ক্লিয়ার? তো শুধু আমি মানগুলো বসা দিলাম, মান বসা দিয়ে তারপরে আমরা জাস্ট ক্যালকুলেশন করছি, এটাই। আচ্ছা স্যার, বুঝতে পারছি এবার। তো ঠিক আছে, আমার যদি ক্যালকুলেশন ঠিক থাকে তাহলে এইটা ফলাফল হবে। নাও তো এই টাইপের একটা অঙ্ক করা হলো। এরপর দেখো সংখ্যাটা যদি নিচে বড় হয়, এই 2 এর আইভি নাম্বার, এই অঙ্কটা কিন্তু তোমরা 9 তে করছো। দেখো তোমাদের যদি মনে পড়ে, এই 3 পাই ভাগ 20, এরপরে cot 5 পাই ভাগ 20, এরপরে cot 7 পাই ভাগ 20, এই cot 9 পাই ভাগ 20। শুধু এই দুইটা নিয়মই। এখানে আমরা খেয়াল করব কি লব বড় না হর বড়? অবশ্যই সবগুলোরই হর বড়, ঠিক আছে? হর যদি বড় হয়, এই হর যদি বড় হয় তাকে 2 দ্বারা ভাগ করবা, তাকে 2 দ্বারা ভাগ করবা, ওই আগের মতো লিখবা, এটাই সূত্র। তো সেই ক্ষেত্রে প্রথমটা অনেক ছোট সংখ্যা, এটা দরকার নাই। এরপরে পরেরটাও অনেক ছোট সংখ্যা, মানে ছোট কোণ, দরকার নাই। আমরা দেখো এই 5 আর 20 এটা কাটতে পারি, কিন্তু 5 আর 20 কাটলে পাই ভাগ 4 হয়। দেখো cot 45 ডিগ্রি, cot 45 ডিগ্রির মান কত হবে? 1। ওটা লেখার কোনো দরকার নেই। তো এরপরে দেখো এই কটের এই ব্যাপারটা, যে হর বড় সংখ্যা, হর হচ্ছে 20, লব হচ্ছে 7, তাহলে 20 কে তুমি 2 দ্বারা ভাগ করো, তাহলে কত হবে? 10, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখলাম কি 10 পাই, কত হলে 7 পাই হবে? এই 3 পাই বিয়োগ করো, তাহলে নিচে 20। দেখো তো দেখি ব্যাপারটা কি ক্লিয়ার নাকি তোমরা? মানে আমরা হরকে 2 দ্বারা ভাগ করব সব সময়, 2 দ্বারা ভাগ করে যে ফলাফল হবে সেই ফলাফল আমরা উপরে লিখবো। আগে লেখার পরে আগের যে সংখ্যাটা ছিল 7 পাই, তো 10 পাই লিখলাম, 7 পাই মিলাতে কি করতে হবে? যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? অবশ্যই বিয়োগ করতে হবে, তাহলে 3 পাই বিয়োগ করলাম, এই নিয়মটা। তো এরপরে দেখো এই cot, এখানেও আমরা 10 হলো 10 পাই 9 পাই মিলাতে 1 পাই বিয়োগ করতে হচ্ছে, ঠিক আছে? এইটা এই cot পাই ভাগ 20, cot 3 পাই ভাগ 20, এটা। তো এটাকে যদি আমি আলাদা করি আগের মতো, তাহলে 10 ভাগ 20, তার মানে পাই বাই 2 মাইনাস 3 পাই ডিভাইডেড 20। এরপরে এখানেও যদি আমি আলাদা করি পাই বাই 2 মাইনাস পাই ভাগ 20। দেখো তো দেখি এই তৃতীয় লাইনটা তোমরা বুঝছো না? জাস্ট আমি আলাদা আলাদা করলাম। আর দ্বিতীয় লাইনে কি করলাম? হর বড়, এই জন্য আমরা 2 দ্বারা ভাগ করে নিচ্ছি, ভাগ করে যে সংখ্যাটা হয়েছে উপরে আগে লিখছি, তারপরে উপরের লব সংখ্যাটা মিলানোর জন্য কত যোগ করতে হবে অথবা বিয়োগ করতে হবে, এই। এরপরে দেখো cot পাই ভাগ 20, cot 3 পাই ভাগ 20। ও এখানে পাই বাই 2, দেখো পাই বাই 2 এর সাথে গুণিতক কি আছে মনে মনে? এটা কিন্তু এরকম আসছে যে পাই বাই 2 এর সাথে তো কোনো কিছু গুণন নাই, কিন্তু মনে মনে কিন্তু কি আছে? গুণ, 1 গুণ আছে, কিন্তু মনে মনে কিন্তু 1 গুণ আছে। তো সেই ক্ষেত্রে 1 হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে cot পরিবর্তন হয়ে কি হবে? tan হবে, tan 3 পাই ভাগ 20। কিন্তু এটা কোন চতুর্ভাগে ঘটতেছে?
90 ডিগ্রি থেকে থিটা বাদ দাও, তার মানে প্রথম চতুর্ভাগে এই ঘটনাটা ঘটছে, প্রথম চতুর্ভাগে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক। এটার ক্ষেত্রেও তাই, এই tan পাই ভাগ 20, ঠিক আছে। এটার ফলাফল তাহলে কি হবে দেখো, তোমাদের একটা ব্যাপার বলি, এই tan থিটা ইনটু cot থিটা এটার মান কিন্তু 1 হয়। দেখো তো দেখি তোমরা কি ধরতে পারলে সবাই? একটু খেয়াল করো সবাই। জি স্যার, ধরতে পারছি। cot হ্যাঁ ইকুয়াল টু ধন্যবাদ। 1/10, 10 10 কেটে গেলে হ্যাঁ 1। হ্যাঁ, থ্যাংক ইউ। তো সেই ক্ষেত্রে দেখো cot পাই বাই 20 আর এই tan পাই বাই 20, ঠিক আছে, কোন একই, দুইটা ত্রিকোণমিতিক অনুপাত ভিন্ন, অতএব এটার ফলাফল 1 আসলো। আবার cot 3 পাই ভাগ 20, tan 3 পাই ভাগ 20, তাহলে এটার ফলাফল কি আসছে 1। তো এটার উত্তরটা হলে কি হবে 1। তো এই দুইটা নিয়ম দিয়ে আমরা মোটামুটি এই তোমার এইরকম রাশি সবগুলোই আমরা ক্যালকুলেশন করতে পারবো। তবে আরো দুইটা টাইপ অপেক্ষা করতেছে, আমরা সেগুলো এরপরে দেখি। তো যাই হোক, তোমরা কি সবাই বুঝছো নাকি? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা এবার স্কয়ারের একটা দেখাই, এটাও মান নির্ণয় করতে বলছে। আহ, এই তোমার 3-এর 1 নাম্বার, এই স্কয়ারের এই সাইন স্কয়ার পাই ভাগ 7, এরপরে সাইন স্কয়ার 5 পাই ভাগ 14, এই সাইন স্কয়ার 8 পাই ভাগ 7, এই সাইন স্কয়ার এই 9 পাই ভাগ 14। তবে এখন তোমরা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। এই স্কয়ারের বেলায় এখানে একটা এমসিকিউ এর জন্য অ্যাডমিশন প্লাস এই তোমার ইন্টারমিডিয়েটের যে তোমার এমসিকিউ আছে হারবেতে, সেখানে একটা সংক্ষিপ্ততা আছে। এরকম স্কয়ার থাকলে, ঠিক আছে, এরকম স্কয়ার থাকলে সবগুলো যদি সাইন হয়, সবগুলো যদি কজ হয়, আবার সাইন কজ যদি একসাথে থাকে, এটার সূত্র হচ্ছে যতগুলো পদ থাকবে তার ভাগ দিতে হবে সবসময় 2, তারপরে যেটা উত্তর হবে সেটাই আসলে এটার মান হবে। দেখো তো দেখি সংক্ষিপ্ত নিয়মটা তোমরা বুঝছো নাকি? মানে স্কয়ারের বেলায় সাইন স্কয়ার কস স্কয়ার শুধু সাইন এবং কজের বেলায়, ট্যান সেক কোসেক থাকলে হবে না। ট্যান এবং সাইন এবং কজের বেলায় সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা, বা শুধু সাইন স্কয়ার থিটা, শুধু কস স্কয়ার থিটা, আর মাঝখানে যদি শুধু প্লাস প্লাস থাকে, তাহলে যতগুলো পদ থাকবে সেই পদ সংখ্যা ভাগ 2 হবে ওই রাশিটার উত্তর। তোমরা কি ব্যাপারটা বুঝছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। দেখো আমরা যদি এই রাশি ক্যালকুলেশন করতে চাই, তাহলে পাই ভাগ 7 এটা ছোট কোণ, এই 5 পাই ভাগ তোমার কত আছে 14, এই 5 ছোট সংখ্যা, 14 বড় সংখ্যা, অর্থাৎ হর বড় সংখ্যা, হর এখানে বড় সংখ্যা, লব এখানে ছোট সংখ্যা। তাহলে হরকে তুমি কত দ্বারা ভাগ করবা? 2 দ্বারা ভাগ করবা। হরকে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 7 হবে। তাহলে তুমি এখানে আগে 7 পাই লেখো। তাহলে 7 পাই থেকে কত পাই বিয়োগ করলে 5 পাই হবে? এই 2 পাই। এরকম করে বাকিগুলোও তাই। দেখো এই সাইন স্কয়ার, লব এইবার বড়, হর এইবার ছোট, তাহলে তো কিছুই দেখার নাই, লবটাই উপরে লিখবা। 8 পাই মিলাইতে হলে 7 পাই এর সাথে কত যোগ করতে হবে? শুধু পাই, এটা। এরপরে দেখো হর বড় লব ছোট, তাহলে 7 পাই প্লাস 2 পাই, ঠিক আছে। কোনো কিছুই মনে রাখতে হবে না আমাদের, আমরা যদি এই সিস্টেমে করি আপনা আপনি সবগুলো হয়ে যাবে। তো তারপর দেখো এই সাইন স্কয়ার পাই ভাগ 7, এখানে যদি আমরা একটু আলাদা করে দিই, 7 পাই ভাগ 14, তার মানে পাই ভাগ 2 মাইনাস 2 পাই ভাগ 14, তার মানে পাই ভাগ 7, এরপরে 7 পাই ভাগ পাই, তার মানে পাই প্লাস পাই বাই 7, এর পরের পদটা 7 পাই ভাগ 14, তার মানে পাই বাই 7 প্লাস পাই ভাগ। তো দেখো তো দেখি এই 3 নাম্বার লাইনটা আমরা বুঝছি নাকি সবাই?
জি স্যার বুঝছি। আচ্ছা ওকে। এরপরে এই sin স্কয়ার পাই ভাগ 7 প্লাস এই যে এখানে কিন্তু পাই বাই 2 এর সাথে মনে মনে গুণ আছে কি 1, 1 তো বিজোড় সংখ্যা, তাহলে sin কি হয়ে যাবে cos হয়ে যাবে। ঠিক আছে, আর স্কয়ারের বেলায় চিহ্ন নিয়ে কোনো টেনশন নাই, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। যেহেতু এই sin স্কয়ার থিটা এটার অর্থ কি দুইটা sin থিটার গুণফল আসলে, এই জন্য মনে করি যে একটা sin থিটা মাইনাস বের হলো, তাহলে আরেকটা sin থিটা থেকে মাইনাস বের হবে, দুইটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এই জন্য যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের কোঅর্ডিনেট পরিবর্তন করতে গিয়ে যদি দেখি যে এটার দ্বিঘাত আছে বা স্কয়ার আছে, তো সেই ক্ষেত্রে চিহ্ন নিয়ে কোনো টেনশন নাই, চিহ্ন পরিবর্তন হবে না। তো তারপর দেখো এই পাই, পাই তো জোড় সংখ্যা, এই জন্য সাইন সাইনই থাকলো, আর চিহ্ন নিয়ে তো কোনো টেনশন নাই। এরপরে পাই বাই 2, তাহলে সাইন কি হয়ে গেল cos হয়ে গেল, cos স্কয়ার পাই ভাগ 7। একটু খেয়াল করো সাইন, তোমাদের কিন্তু মনে আছে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 লেখা যায়। তো আমরা এখানে এই পাই বাই 7 কে থিটা ধরলাম, তাহলে এটা 1, আবার এটাও কি আসছে 1, তাহলে 1 যোগ 1 কি হলো 2। ওই যে আমি তোমাদের বলছিলাম যে এই ত্রিকোণমিতিক অনুপাতটা সংক্ষিপ্ত নিয়মের মধ্যে পড়ছে, চারটা পদ আছে ভাগ 2, তাহলে উত্তর কত হবে 2। দেখো এটারও ফলাফল কি আসছে 2 আসছে। তোমরা কি ব্যাপারটা বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা ঠিক আছে। হয়তো আর বেশি সময় নাই, তবে এই সংক্ষিপ্ত নিয়মেরই আরেকটা পার্ট আমি তোমাদের একটু দেখাই। এই 4 নাম্বার, এইটা অবশ্য দেখাতে বলছে, দেখাও যে 4 এর 1 এই sin স্কয়ার 15 ডিগ্রি প্লাস sin স্কয়ার 20 ডিগ্রি প্লাস sin স্কয়ার 25 ডিগ্রি প্লাস ডট ডট এই sin স্কয়ার 75 ডিগ্রি সমান 30 ভাগ 2। ঠিক আছে, দেখছো এই টাইপের অঙ্ক আছে যে 15 ডিগ্রি 20 ডিগ্রি মানে 5 ডিগ্রি ডিগ্রি করে বাড়তিছে, বাড়তে বাড়তে 75 ডিগ্রি পর্যন্ত হইছে। তো এর মধ্যে কতগুলো পদ আছে, তো তোমরা যদি হিসাব করো 25 এর পরে 30 আসবে, 35 আসবে, 40 45 এরকম করতে করতে 75 ডিগ্রি, তার মানে 15 থেকে 75 ডিগ্রিতে যাইতে 5 করে ব্যবধানে 13টা পদ হবে। কতগুলো পদ হবে? 13টা পদ হবে। 13 কে 2 দ্বারা ভাগ করতে হবে, যেটা উত্তর হবে সেটাই আসলে এই রাশির মান হবে। আসলে তো তাই আছে উত্তর, দেখো 13/2। তাহলে কি এই টাইপের অঙ্ক যদি আমাদের এমসিকিউ এ এবং অ্যাডমিশনে আসে তাহলে কি আমরা পারবো সবাই? জি পারবো। আচ্ছা, আর একটা ব্যাপার, আরো কিছু ব্যাপার বলি। তোমাদের এই ফার্স্ট ইয়ার থেকেই অ্যাডমিশনের জন্য শুধু ইউনিভার্সিটিতে ম্যাথের শুধু আমি ওই এরকম শর্টকাট শিখাই প্রতি শুক্রবারে সকাল 9টা থেকে। ওইটা অবশ্যই একেবারে ফ্রি, মানে উন্মুক্ত, তোমরা সেখানে যুক্ত থাকতে পারো। ঠিক আছে, তো শুধু অ্যাডমিশনের জন্য। আহ, তাহলে নাও আমরা এই টাইপের অঙ্কগুলো কিন্তু আমরা পারবো। এরপরে দেখো আরেকটা টাইপের অঙ্ক আছে, যে অঙ্কগুলো তোমরা করছো, যে যদি tan থিটা সমান এই 5/12 আর cos থিটা এই ধনাত্মক বা ঋণাত্মক যেটাই বলুক না কেন হয়, তবে তবে এই sin থিটা প্লাস cos অফ মাইনাস থিটা ডিভাইডেড sec অফ মাইনাস থিটা প্লাস tan থিটা এর মান নির্ণয় করো। দেখো তো দেখি এইরকম রাশির ক্যালকুলেশন আমরা কি 9 করে আসিনি, আমরা কি করিনি? ঠিক আছে, যে tan থিটা সমান 5/12 আর একটা শর্ত আছে cos থিটা ধনাত্মক বলে এই রাশিটার মান বের করো। এই রাশিতে আসলে কি কি উপাদান আছে দেখো, sin থিটা আছে, cos থিটা আছে, sec থিটা আছে, tan থিটা আছে। তো দেখো অঙ্কটা যদি আমি তোমাদের একটু আইডিয়া দেই, তোমরা বাসায় করলে হোমওয়ার্ক হিসেবে এটা বাসায় করলে, যে
আমাদের সবারই একটা বিশ্বাস আছে যে আমাদের যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে সেই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান যদি আমাদের জানা থাকে বাকি 5টার মান কিন্তু আমরা বের করতে পারবো। তো সেই দুইটা প্রসেসে আমরা কিন্তু বের করতে পারবো, একটা সমকোণী ত্রিভুজের মাধ্যমে আমরা বের করতে পারবো, আর একটা হচ্ছে যে একটা ত্রিকোণমিতিক অনুপাত থেকে আরেকটা ত্রিকোণমিতিক অনুপাতে মাধ্যমে কিন্তু আমরা সেটা বের করতে পারবো। তো সেই ক্ষেত্রে দেখো আমাদের একটু খেয়াল করতে হবে, মানে এই যে এখানে একটা শর্ত যে দিছে এই শর্তটার কথা বলি, আসলে কোন চতুর্ভাগকে মিন করছে সেটা আমাদের প্রথম চান্সে দেখতে হবে। কেননা tan থিটার মান 5/12, তাহলে sin থিটার মান কত হবে তোমার 5/13, ঠিক আছে। cos থিটার মান তাহলে কত হবে 12/13, এরকম মুখে মুখে কিন্তু উত্তর হবে, কিন্তু চিহ্ন কি হবে এটা আমাদের কিন্তু আগে খেয়াল করতে হবে। চিহ্নের ব্যাপারটা এখানে একটু খেয়াল করি যে tan থিটা ধনাত্মক, tan থিটা কোন কোন চতুর্ভাগে ধনাত্মক, এই তৃতীয়তে আর প্রথমে। cos থিটা ধনাত্মক, cos থিটা ধনাত্মক চতুর্থতে আর প্রথমে, ঠিক আছে। cos থিটা প্রথম চতুর্ভাগে আর চতুর্থ চতুর্ভাগে ধনাত্মক, tan থিটা প্রথম চতুর্ভাগে আর তৃতীয় চতুর্ভাগে ধনাত্মক, তাহলে দুইটার কমন কোনটা হইছে প্রথম চতুর্ভাগে। তাহলে sin থিটার মান প্রথম চতুর্ভাগেই প্রকাশ করতে হবে, sec থিটার মানও তাই, tan থিটার মানও তাই। তো তোমরা কি তোমাদের ব্যাপারটা কি ক্লিয়ার? জি স্যার। ঠিক আছে, তোমরা কিন্তু বাসায় এই ব্যাপারটাই দেখবা, মানে তোমরা আসলে tan থিটার মান দেখো এই অঙ্কটা কত সহজ, যে আমরা এখানে কি করলাম লম্ব ডিভাইডেড ভূমি। তো আমার কিন্তু চিত্রটা হয়নি, এই লম্ব হচ্ছে 5 একক আর ভূমি হচ্ছে কত 12 একক, তাহলে অতিভুজ অবশ্যই কত হবে 13 একক বা 13 একক। এখন আমি যদি বলি যে না sin থিটা সমান কি লম্ব ডিভাইডেড অতিভুজ, এরপরে cos থিটা সমান কি লিখবো আমরা ভূমি ডিভাইডেড অতিভুজ, sec থিটা সমান কি লিখবো cos থিটার উল্টাটা, এই তো আমরা সবগুলো মান বের করে আমরা জাস্ট এখানে বসায় দিলাম, আমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। কিন্তু আমাদের ওই যে চিহ্নগত যে সমস্যা, চিহ্নটা আসলে কি হবে, sin থিটার চিহ্ন কি হবে, cos থিটার চিহ্ন কি হবে, sec থিটার চিহ্ন কি হবে, সেই চিহ্নটা মূলত এই যে এখান থেকে আমরা ঠিক করলাম যে tan থিটা ধনাত্মক প্রথম তৃতীয়তে, cos থিটা ধনাত্মক প্রথম চতুর্থতে, তাহলে দুইটারই কমন ধনাত্মক কোথায় হয়, তাহলে প্রথম চতুর্ভাগে দুইটারই হয়, ঠিক আছে। তো এইভাবে আমরা নির্ধারণ করব চিহ্নগুলো। এই অঙ্ক কি করে দিতে হবে তাহলে বলো আগে। স্যার HW দেন বাসায় ঠিক আছে, করে তাহলে ধন্যবাদ। এই অঙ্কটা HW থাকলো। আগামী দিন আগামী মঙ্গলবারে তো অন্য স্যার ক্লাস নেবেন, তারপরে আমি তোমাদের জিজ্ঞাসা করবো যে এটার উত্তর হয়েছে নাকি। তো এরপরে দেখো তাহলে কিন্তু মোটামুটি এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট বিষয় সেটা কিন্তু শেষ হয়ে গেল। আরো দুই একটা অঙ্ক আছে একটু ব্যতিক্রম নিয়মের, তো সেইগুলো মূলত আগামী দিন আমি আবার দেখাবো, আজকে ধরলেও শেষ হবে না, ঠিক আছে।